আজকে আমরা আলোচনা করব কনস্টিটিউশনের পার্ট সম্পর্কে। কনস্টিটিউশনের পার্ট বলতে বোঝায় কনস্টিটিউশনকে অধ্যায়কে বা চ্যাপ্টারকে। অরিজিনাল 1949-এর যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনে 22খানা পার্ট ছিল, সিরিয়াল ছিল 1 থেকে 22 অবধি। বর্তমান কনস্টিটিউশনেও লক্ষ্য করলে দেখা যায় যে 1 থেকে 22 সিরিয়াল অবধি কনস্টিটিউশনের পার্ট আছে, কিন্তু তার সংখ্যা হচ্ছে 25খানা। কারণ মাঝখানে কিছু পার্ট সেগুলো আর বর্তমানে নেই, বা এমন কিছু পার্ট আছে যেগুলো নতুন এসছে, কিন্তু তাদের কাউন্টিং বা সিরিয়াল নাম্বার হয়েছে এমনগুলো 4A বা 9A 9B। ফলে কাউন্টিং 1 থেকে 22 গেলেও বর্তমান কনস্টিটিউশনের 25খানা পার্ট আছে, এবং অরিজিনাল যে কনস্টিটিউশন তাতে 22খানা পার্ট ছিল। ভারতের সংবিধানের পার্ট 1 এটি কভার করে 1 থেকে 4 নম্বর এই 4খানা আর্টিকেলকে। পার্ট 1-এ ভারত ইউনিয়নটা কেমন হবে এবং এর এরিয়া কেমন হবে তাই নিয়েই আলোচনা করা আছে। ফলে পার্ট 1 হচ্ছে দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। পার্ট 2 কভার করছে আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11 অবধি। এই যে এখানে 4 অবধি শেষ হয়েছিল, ফলে এখানে 5 থেকে স্টার্ট হচ্ছে। পার্ট 2-তে মূলত আলোচনা করা আছে ভারতের নাগরিকদের নাগরিকত্ব নিয়ে বা সিটিজেনশিপ নিয়ে। এখানে আলোচনা করা আছে যে কারা কারা ভারতের নাগরিক হতে পারবে, ভারতের নাগরিকত্ব কতভাবে নেওয়া যায়, বা কি কি কারণে কোনো নাগরিক সে তার নাগরিকত্ব হারাতে পারে, কোন কোন দেশ থেকে আসলে তারা নাগরিক হতে পারবে, বা কোন কোন কান্ট্রি থেকে আসলে তারা নাগরিক হতে পারবে না। এই সংক্রান্ত আলোচনা পার্ট 2-তে আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11 অবধি এই আর্টিকেলে করা আছে। নেক্সট আসছে পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের কনস্টিটিউশনের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, কারণ এখানে আলোচনা করা আছে ভারতের নাগরিকদের ফান্ডামেন্টাল রাইটস নিয়ে। ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার নিয়ে। ভারতের সংবিধানে যে মূল সংবিধান ছিল তাতে মোট 7খানা ফান্ডামেন্টাল বা 7 ধরনের ফান্ডামেন্টাল রাইটস ছিল। বর্তমানে রাইট টু প্রপার্টি বা সম্পত্তির অধিকার, সেটি আর ফান্ডামেন্টাল রাইটস নেই। ফলে বর্তমানে ফান্ডামেন্টাল রাইটসের ধরন 1খানা কমে গেছে। বর্তমানে 6 রকম ফান্ডামেন্টাল রাইটস আছে। পার্ট 3 কভার করছে আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 অবধি। নেক্সট আসছে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফান্ডামেন্টাল রাইটসের পর, সেটি হচ্ছে পার্ট 4 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটিতে আলোচনা করা আছে ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। এখানে ভারতের সংবিধানের নির্দেশাত্মক নীতি সেটি আলোচনা করা আছে, অর্থাৎ ভারত যে রাষ্ট্র, যেটি কিনা হবে একটি ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণমূলক রাষ্ট্র, সেই রাষ্ট্র কোন কোন
পলিসি নিয়ে এগিয়ে যাবে এবং সে তার নাগরিকদের কী কী সুবিধা দেবে সেই সংক্রান্ত সংবিধানের নির্দেশাত্মক নীতি, সেটি ভারতের কনস্টিটিউশনের পার্ট 4-এ আলোচনা করা আছে এবং এখানে আর্টিকেল নাম্বার হচ্ছে 36 to 51। তাহলে ফান্ডামেন্টাল রাইটস সেটা হচ্ছে পার্ট 3, যেটা হচ্ছে 12 থেকে 35 নম্বর আর্টিকেল, এবং 36 থেকে 51 নম্বর আর্টিকেল হচ্ছে পার্ট 4, যেটি হচ্ছে ডিপিএসপি বা ভারতের সংবিধানের নির্দেশাত্মক নীতি। সংবিধানের পার্ট 4-এর পর আছে পার্ট 4A। এটার পার্ট 4 কিন্তু এক না, পার্ট 4টা আলাদা আর্টিকেল, আলাদা পার্ট, সেটা হচ্ছে ডিপিএসপি। আর পার্ট 4A এটা আলাদা পার্ট, এখানে আলোচনা করা আছে ফান্ডামেন্টাল ডিউটিস নিয়ে। অরিজিনাল সংবিধানে কোনো ফান্ডামেন্টাল ডিউটিস ছিল না, এরকম কোনো ধরনের পার্ট ছিল না। 1976-এ 22nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দিয়ে পার্ট 4কে ভারতের কনস্টিটিউশনে অ্যাড করা হয় এবং এর ফলে একটি নতুন আর্টিকেল আসে, সেটি হলো 51A। অর্থাৎ এই যে পার্ট 4A নামক যে পার্টটা, যে অধ্যায়টা, সেটি একটিমাত্র আর্টিকেল নিয়ে গঠিত, সেটি হলো 51A। সেখানে আলোচিত হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস নিয়ে, অর্থাৎ ভারতের নাগরিক যারা কিনা ফান্ডামেন্টাল রাইটস ভোগ করে তাদেরও ভারত নামক রাষ্ট্রের প্রতি কিছু কর্তব্য আছে, যেটি হলো তাদের ফান্ডামেন্টাল ডিউটিস। 1976-এ 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দিয়ে যে ফান্ডামেন্টাল ডিউটিসগুলো অ্যাড করা হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময়ে, তাতে টোটাল 10খানা ফান্ডামেন্টাল ডিউটিস ছিল। কিন্তু ফার্দার নেক্সট 2002 খ্রিস্টাব্দে 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দিয়ে আরও একখানা ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড করা হয়, বলে বর্তমানে ভারতের সংবিধানে টোটাল 11খানা ফান্ডামেন্টাল ডিউটিস আছে। নেক্সট হলো ভারতের সংবিধানের পার্ট 5। পার্ট 5-এ যেটা আলোচনা করা আছে সেটি হলো দ্য ইউনিয়ন গভর্নমেন্ট, অর্থাৎ ভারতের কেন্দ্রীয় সরকার কেমনভাবে তার গঠন হবে, সেটি কেমনভাবে পরিচালিত হবে, তার কী ক্ষমতা হবে, সেই নিয়ে পার্ট 5-এ আলোচনা করা আছে। এখানে যে যে আর্টিকেলগুলো কভার করা আছে সেটি হলো 52 থেকে 151 অবধি। একটু আমি যদি এতে আসি ব্যাকে, তাহলে পার্ট 4 শেষ হয়েছিল কিন্তু 51-এ, 36 থেকে 51 ছিল। তারপরে মাঝখানে একটা এসেছিল 51A, যেটা কিনা পার্ট 4A, অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস ছিল। তারপরে কন্টিনিউশন হলো 52 থেকে, তাহলে 52 থেকে 151 অবধি হচ্ছে পার্ট 5, যেখানে আলোচনা করা আছে ইউনিয়ন গভর্নমেন্ট সম্পর্কে। এখানে মূলত চ্যাপ্টার আছে 5খানা যে চ্যাপ্টার, তার মধ্যে চ্যাপ্টার 1-এ আলোচনা করা আছে দ্য এক্সিকিউটিভ নিয়ে। এক্সিকিউটিভ বলতে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, যারা কিনা ভারতের সংবিধানকে মেনে এবং ভারতের আইনসভায় পাশ হওয়া আইন মেনে ভারতের শাসন কার্য পরিচালনা করবে, ভারতের শাসনকে এক্সিকিউট করবে, তারাই হচ্ছে এক্সিকিউটিভ। তো সেই এক্সিকিউটিভদের ফাংশন সম্পর্কে এই পার্ট 5-এর চ্যাপ্টার 1-এ আলোচনা করা আছে এবং এতে যে যে আর্টিকেলগুলো কভার করা আছে সেটি হলো 52 থেকে 78। এই যে 52-তে স্টার্ট হয়েছিল, তাহলে 52 থেকে 78 অবধি হচ্ছে চ্যাপ্টার 1। চ্যাপ্টার 2-তে আছে ভেরি ইম্পর্টেন্ট পার্লামেন্ট। ভারতের যে পার্লামেন্ট আছে সেই পার্লামেন্টের ফাংশন কেমন হবে, সেই পার্লামেন্টে কারা কারা অংশগ্রহণ করবে, কারা মেম্বার হবে, তার সেই পার্লামেন্টের স্পিকার কে হবে, তাই নিয়ে আলোচনা করা আছে চ্যাপ্টার 2-তে। এখানে যে
আর্টিকেলগুলো কভার করা আছে। তাহলে 78-এ এটা শেষ হয়েছিল, এখানে হচ্ছে 79 থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে 122-এ। চ্যাপ্টার থ্রিতে একটি মাত্র আর্টিকেল কভার হচ্ছে, কিন্তু সেটি খুব ইম্পর্টেন্ট। 123 1 2 3 এটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতি যখন ভারতের লেজিসলেচার সেটি রানিং থাকে না, তখন যদি কোনো আইন আনার প্রয়োজন হয়, তাহলে ভারতের রাষ্ট্রপতি এই 123 আর্টিকেলের বলে অর্ডিন্যান্স জারি করে টেম্পোরারি কোনো আইন আনতে সক্ষম হন। অর্থাৎ এই চ্যাপ্টার 3টা হচ্ছে প্রেসিডেন্টের লেজিসলেটিভ পাওয়ার নিয়ে আলোচনা করেছে। অর্থাৎ আমরা লিখতে পারি লেজিসলেটিভ পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট। এরপর আছে চ্যাপ্টার 4-এ আলোচনা করা আছে দ্য ইউনিয়ন জুডিশিয়ারি নিয়ে। ইউনিয়ন জুডিশিয়ারি বলতে এখানে সুপ্রিম কোর্টের ক্ষমতা নিয়েই আলোচনা করার কথা বলা হয়েছে। অর্থাৎ ইউনিয়ন জুডিশিয়ারি বলতে আমরা সুপ্রিম কোর্টকেই বুঝব। এখানে যে সমস্ত আর্টিকেল নিয়ে আলোচনা করা আছে সেটা হচ্ছে 124 থেকে 147 পর্যন্ত। এবং চ্যাপ্টার 5-এ আছে হচ্ছে ক্যাগ বা কন্ট্রোলার অডিটর জেনারেল, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, তার ফাংশন নিয়ে আলোচনা করা হয়েছে। এবং এতে যে আর্টিকেলগুলো কভার করা হয়েছে সেটি হলো 148 থেকে 151 অবধি। তাহলে এই যে 151তে শেষ হয়েছিল, এখানে এসেই শেষ হলো। তাহলে চ্যাপ্টার 1 হচ্ছে এই যে 52 থেকে স্টার্ট হচ্ছে, 52 থেকে 78, এখানে হচ্ছে 79 থেকে 122, এখানে হচ্ছে 123, এখানে 124 থেকে 147, এখানে হচ্ছে 148 থেকে 151। এইটা হচ্ছে পার্ট 5-এর একটা সিনপসিস। নেক্সট হচ্ছে ভারতের কনস্টিটিউশনের পার্ট 6 আছে, সেটিতে আলোচনা করা আছে দ্য স্টেট গভর্নমেন্ট নিয়ে। অর্থাৎ রাজ্য সরকারগুলো কেমনভাবে পরিচালিত হবে, তাদের গঠনতন্ত্র কেমন হবে, সেই নিয়ে এখানে আলোচনা করা আছে। পার্ট 5-এর যেমন ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট, পার্ট 6-এ হচ্ছে স্টেট গভর্নমেন্ট। ওখানে ছিল 5খানা চ্যাপ্টার, মানে পার্ট 5-এ ছিল 5খানা চ্যাপ্টার, পার্ট 6-এ আছে হচ্ছে 6খানা চ্যাপ্টার। মানে মনে রাখতে সুবিধার জন্য পার্ট 5 ছিল, তাতে 5খানা চ্যাপ্টার ছিল, আর পার্ট 6-এ হচ্ছে 6খানা চ্যাপ্টার। তাহলে 6খানা চ্যাপ্টারের ভিতরে চ্যাপ্টার 1 সেটি হচ্ছে স্টেট গভর্নমেন্টগুলো সম্পর্কে কিছু জেনারেল আলোচনা করা আছে। তাহলে সেটির আর্টিকেল কভার আছে ওখানে 152। ও আচ্ছা, একটা জিনিস, পার্ট 6-এ ওখানে যেমন পার্ট 5টা শেষ হয়েছিল 151-এ, এখানে পার্ট 6টা শুরু হচ্ছে 152-তে এবং এটা শেষ হচ্ছে গিয়ে 237-এ। অর্থাৎ পার্ট 6 কভার করছে 152 থেকে 237 অবধি। সেখানে এই পার্ট 6-এর যে চ্যাপ্টার 1 আছে সেটি একটি আর্টিকেল কভার করছে 152। সেকেন্ড যে চ্যাপ্টার সেটা আলোচনা করছে দ্য এক্সিকিউটিভকে। এক্সিকিউটিভ মিনস এখানে স্টেট গভর্নমেন্টের এক্সিকিউটিভ। ওখানে যেমন ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সিকিউটিভ লাইক প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এখানে সেরকম এক্সিকিউটিভ বলতে স্টেট গভর্নমেন্টের এক্সিকিউটিভ লাইক গভর্নর বা রাজ্যপাল বা চিফ মিনিস্টার, এরা হচ্ছে দ্য এক্সিকিউটিভ। তাহলে এক্সিকিউটিভ এখানে চ্যাপ্টার 2-তে আলোচনা করা হচ্ছে এবং এখানে যে আর্টিকেলগুলো কভার করা হচ্ছে এটি হচ্ছে 153 থেকে 167 অবধি। এই আর্টিকেলগুলো এই পার্ট 6-এর চ্যাপ্টার 2-তে কভার করা হচ্ছে। আচ্ছা, চ্যাপ্টার 3-তে দ্য স্টেট লেজিসলেচার, ওখানে যেমন ছিল হচ্ছে পার্ট 5-এর চ্যাপ্টার 3-তে যেমন ছিল হচ্ছে মানে
পার্লামেন্ট, সেখানে এইখানেও প্যারালালি পার্লামেন্টের জায়গায় এখানে যেহেতু স্টেট গভর্নমেন্ট, এখানে হচ্ছে স্টেট লেজিসলেচার। এবং এইখানে যে সমস্ত আর্টিকেলগুলো কভার করা হচ্ছে, 167তে এটা শেষ হয়েছিল, এটা শুরু হবে 168 থেকে 212 অবধি। চ্যাপ্টার 4, ওখানে যেমন চ্যাপ্টার 4 ছিল প্রেসিডেন্টের অর্ডিন্যান্স আনার ক্ষমতা, সেরকমই এখানে আছে হচ্ছে গভর্নরের অর্ডিন্যান্স আনার ক্ষমতা, এবং সেটি যে আর্টিকেলে বলা আছে সেটা হচ্ছে 213। ওটা যেমন ছিল 123, এখানে হচ্ছে 213। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি লেজিসলেটিভ পাওয়ার অফ গভর্নর। তাহলে আমরা যদি একটু কম্পেয়ার করে নিই, তাহলে প্রেসিডেন্টের মানে পার্ট 5-এ যেটা আলোচনা ছিল, তাহলে প্রেসিডেন্টের অর্ডিন্যান্স ক্ষমতা আর স্টেট লেভেল হচ্ছে গভর্নরের অর্ডিন্যান্স ক্ষমতা। ঠিক আছে, অর্ডিন্যান্স। তাহলে প্রেসিডেন্টের যে অর্ডিন্যান্স আনার ক্ষমতা ছিল হচ্ছে পার্ট 5-এর আর্টিকেল নাম্বার ছিল 123, এটা মনে রাখার সুবিধা 1, 2, 3। আর এখানে গভর্নরেরটা হচ্ছে 2, 1, 3, 213। অর্থাৎ এই যে 1, 2, 3-এর এই 2 আর 1-কে আমি যদি পাল্টে দিই তাহলেই হয়ে যাচ্ছে 213। এটা হচ্ছে গভর্নরের অর্ডিন্যান্স আনার ক্ষমতা। এক্সামে আর যদি আসে যে প্রেসিডেন্ট কোন আর্টিকেলের বলে অর্ডিন্যান্স আনতে পারেন, সেটা হচ্ছে উত্তর 1, 2, 3, 123। আর গভর্নর হচ্ছে জাস্ট একটু উল্টে যাবে 2, 1, 3। ওকে, এখানে চ্যাপ্টার 4-এর পর আসছে চ্যাপ্টার 5। ওখানে যেমন চ্যাপ্টার 5-এ ছিল সুপ্রিম কোর্টের কার্যাবলী নিয়ে, এখানে আছে হচ্ছে হাইকোর্ট। ওখানে যেমন ছিল সুপ্রিম কোর্ট, তাহলে এখানে হচ্ছে হাইকোর্টে তাহলে এখানে আর্টিকেল হবে হচ্ছে 214 থেকে 232। আর চ্যাপ্টার ওখানে 6 ওখানে লাস্টে একটা ছিল ক্যাগ নিয়ে আলোচনা, এখানে কোনো ক্যাগ নেই, কিন্তু এখানে হাইকোর্টের নিচে সাবঅর্ডিনেট কোর্ট আছে, যেমন বিভিন্ন জেলায় ভিত্তিক বিভিন্ন কোর্ট আছে যারা আর কি, বা অন্যান্য যে সমস্ত কোর্ট আছে যারা হাইকোর্টের আন্ডারে। তাহলে এখানে আছে বিভিন্ন সাবঅর্ডিনেট কোর্ট নিয়ে আলোচনা। তো সাবঅর্ডিনেট কোর্ট নিয়ে যে আলোচনা আছে সেটির আর্টিকেল হচ্ছে 233 থেকে 237 অবধি। তাহলে এখানে মোট পার্ট 6-এ আমার চ্যাপ্টার আছে 6খানা, এবং সেটা কভার করছে 152 থেকে 237 নম্বর আর্টিকেল, এই আর্টিকেল অনুযায়ী। এবং এখানে মূলত বলা আছে যে স্টেট লেভেলের যে সরকার থাকবে তার ফাংশনারিজটা কেমন হয়। নেক্সট যে পার্ট আসছে ওটা গেলো পার্ট 6, এবার আসছে হচ্ছে পার্ট 7। পার্ট 7-এ যেটা আলোচনা করা আছে যে পার্ট বিতে যে স্টেট আছে, এখানে পার্ট বি বলতে এখানে তখন যখন ভারত স্বাধীন হয় তখন পূর্ণাঙ্গ রাজ্য ছাড়াও কিছু অন্যান্য রাজ্য ছিল, কিছু ধরনের রাজ্য ছিল যেগুলো মূলত রাজন্যরা শাসিত করত। সেই কনসেপ্টে এই যে পার্ট বিতে যে সমস্ত স্টেটগুলোর কথা বলা ছিল সেগুলো পূর্ণাঙ্গ স্টেট ছিল না। ফলে পার্ট 7 নামক এখানে আরেকটা পার্ট ছিল, আবার বলছি ছিল কারণ এই পার্ট 7 এখন নেই। পার্ট 7 একটা আর্টিকেল, একটা পার্ট ছিল যেখানে আলোচনা করা হয়েছিল যে এই ধরনের রাজন্য শাসিত পার্ট বিতে থাকা যে সমস্ত স্টেটগুলো আছে তারা কিভাবে শাসিত হবে। এবং এখানে যে আর্টিকেল ছিল হচ্ছে সেটা ছিল হচ্ছে 238। কিন্তু পার্ট 7-এর এই পার্ট 7 যে পার্ট ছিল সেটা 1956 খ্রিস্টাব্দের 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তাতে এটাকে ডিলিট করে দেওয়া হয়। এবং এই সঙ্গে সঙ্গে 238 যে আর্টিকেলটা এর ভেতরে ছিল সেটাও ডিলিট হয়ে যায়।
খুবই মনে রাখতে সুবিধা যে পার্ট 7 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দিয়ে বাতিল হয়েছে এবং সালটা ছিল হচ্ছে 1956। ফলে পার্ট 7 এই পার্টটা কিন্তু বর্তমান কনস্টিটিউশনে নেই। নেক্সট আসছি আমরা পার্ট 8। পার্ট যে 8 আছে আমাদের তাহলে আলোচনা করা হলো সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে, স্টেট গভর্নমেন্ট নিয়ে। এবারে আমরা আলোচনা করব পার্ট 8-এ ইউনিয়ন টেরিটরিজ নিয়ে। ইউনিয়ন টেরিটরিজ তো ইউনিয়ন টেরিটরিজ মানে হচ্ছে যে সমস্ত ছোটো ছোটো জায়গা আছে, যেমন দিল্লি, পন্ডিচেরি, দাদরা নগর হাভেলি, যারা পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়নি, কিন্তু এই সমস্ত ছোট ছোট এলাকা এগুলো কেন্দ্র দ্বারা সরাসরি শাসিত হয়। ফলে এইগুলো স্টেটের আন্ডারে, মানে স্টেটের যে সংজ্ঞায় যারা আছে তাদের ভেতরে পড়ে না, এদেরকে বলা হয় দ্য ইউনিয়ন টেরিটরিজ বা কেন্দ্রীয় শাসিত অঞ্চল। এদের শাসন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা আছে সংবিধানের পার্ট 8-এ। পার্ট 8 এবং এখানে 239 থেকে 242 এই টোটাল 4খানা আর্টিকেল এই পার্ট 8-এ আছে। নেক্সট হচ্ছে পার্ট 9। পার্ট 9-এ আলোচনা করা আছে পঞ্চায়েত সম্পর্কে, এবং এখানে যে সমস্ত আর্টিকেলগুলো আছে, এই যে 242-তে শেষ হলো, তাহলে এখানে শেষ হবে, শুরু হবে 243-তে। কিন্তু ইন্টারেস্টিংলি এটা 244, 245 এইভাবে এগিয়ে যাবে না। এখানে 243-র সঙ্গে 243A B C D করে এরকম এখানে আর্টিকেলগুলো গিয়েছে, এবং এটা পার্ট 9 যেটা কিনা পঞ্চায়েতকে মানে পঞ্চায়েতের শাসন সম্পর্কে আলোচনা করা আছে, এটা শেষ হচ্ছে 243 গিয়ে। অর্থাৎ পার্ট 9 এটি 243 থেকে 243 এই আর্টিকেল নিয়েই গঠিত। এরপর আসছে পার্ট 9A। পার্ট আর 10 আসছে না, আবার আসছে পার্ট 9A। এটা হচ্ছে দ্য মিউনিসিপ্যালিটিস। এখানে মিউনিসিপ্যালিটিজের বিভিন্ন মিউনিসিপ্যালিটির তাদের শাসন পদ্ধতি সম্পর্কে এখানে আলোচনা করা আছে। তাহলে এইখানে যে সমস্ত আর্টিকেল আছে এটা শেষ হলো কিসে? এটা শেষ হলো হচ্ছে 243 তাহলে এটা শুরু হবে হচ্ছে 243 ওর পরে কি আসে? ওর পরে আসে পি। তাহলে 243 থেকে এটা আসছে 243 ZG। কেন এই ZG আবার আসছে কেন? মানে এইখানে কনসেপ্টটা এমন ছিল যে 243 যে আর্টিকেল, তারপরে আসলো 243A, 243B, এরকম করতে করতে 243Z অবধি এসেছিলো। তারপরে শুরু হয়ে গেল 243ZA, 243ZB, এমন করতে করতে একটা আর্টিকেল এসেছিলো 243ZG। ওটাই কিনা এইটা। অর্থাৎ এখানে শুরু হচ্ছে 243B থেকে শেষ হচ্ছে 243ZG অবধি। এটা হচ্ছে দ্য মিউনিসিপ্যালিটিস নিয়ে আলোচনা করা হয়েছে পার্ট 9A-তে, মানে পার্ট 9A-তে এই সমস্ত আর্টিকেলগুলো নিয়ে আলোচনা করা আছে। নেক্সট হচ্ছে পার্ট 9B। পার্ট 9B-তে আছে দ্য কোঅপারেটিভ সোসাইটিস। এই যে কোঅপারেটিভ সোসাইটিস, এটা যে সমস্ত আর্টিকেল নিয়ে গঠিত সেটি হলো 243। এখানে ZG-তে শেষ হয়েছে, তাহলে ZG-র পরে আসে হচ্ছে H। 243ZH থেকে 243ZT এই অবধি। তাহলে এখানে আমার পার্ট 9B সেটিতে যে সমস্ত আর্টিকেল আছে সেটা হলো 243ZH থেকে 243ZT অবধি। নেক্সট হচ্ছে পার্ট 10।
পার্ট 10-এ আলোচনা করা আছে ভারতের কিছু কিছু এরিয়া, বিশেষত আসাম, মেঘালয়, এই সমস্ত এরিয়ায় কিছু শিডিউল এরিয়া আছে এবং কিছু ট্রাইবাল এরিয়া আছে। এই সমস্ত শিডিউল এরিয়া বা ট্রাইবাল এরিয়া সেখানকার শাসন পদ্ধতি বা আইন কানুন রেস্ট অফ দ্য ইন্ডিয়া, ভারতের অন্যান্য জায়গা থেকে খানিকটা আলাদা। এই সমস্ত বিশেষ বিশেষ কিছু জায়গা শাসন পদ্ধতি নিয়ে এবং সেখানে কী কী নর্মস হবে তাই নিয়ে আলোচনা করা আছে পার্ট 10-এ। অর্থাৎ পার্ট 10 হচ্ছে দ্য শিডিউল অ্যান্ড দ্য ট্রাইবাল এরিয়াস নিয়ে। শিডিউল অ্যান্ড দ্য ট্রাইবাল এরিয়াস নিয়ে এবং এটি আছে হচ্ছে মানে এই পার্টে যে সমস্ত আর্টিকেল আছে তারা হচ্ছে 244 থেকে 244A। এই দুখানা আর্টিকেল এখানে আছে, 244 এবং 244A। ওটা শেষ হয়েছিল 243 জেটিতে, তারপর হচ্ছে 244, তারপর হচ্ছে 244A। এরপর আসছে পার্ট 11, ভেরি ইম্পর্ট্যান্ট। পার্ট 11 এটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এখানে যেটা আলোচনা করা আছে যে রিলেশন বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, কেন্দ্র এবং রাজ্য এদের ভেতরে কী সম্পর্ক থাকবে তাই নিয়ে আলোচনা করা আছে আমাদের কনস্টিটিউশনের পার্ট 11-এ। অর্থাৎ পার্ট 11 হচ্ছে দ্য রিলেশনস বিটুইন ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেটস। এইখানে যে সমস্ত আর্টিকেলগুলো নিয়ে আলোচনা করা আছে সেটি হচ্ছে 245। এখানে যে 244 এতে শেষ হয়েছিল, তাহলে এখানে শুরু হচ্ছে 245 থেকে 263। এই আর্টিকেলগুলো নিয়ে পার্ট 11 এই পার্টটা গঠিত আছে। কিন্তু ইউনিয়ন এবং স্টেট এদের ভেতরে একরকম সম্পর্ক না, মূলত দুই ধরনের সম্পর্ক আছে। সেটি পার্ট 11-এর দুখানা চ্যাপ্টারে আলোচনা করা আছে। চ্যাপ্টার 1-এ আছে হচ্ছে ইউনিয়ন এবং স্টেটের লেজিসলেটিভ রিলেশন নিয়ে। লেজিসলেটিভ রিলেশন অর্থাৎ কেন্দ্রীয় সরকার কোন কোন জায়গায় আইন আনতে পারবে, স্টেট গভর্নমেন্ট কোন কোন জায়গায় আইন আনতে পারবে এবং কোন কোন জায়গায় সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট উভয়ই আইন আনতে পারবে। এই সমস্ত বিভিন্ন ব্যাপার নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা করা আছে এবং এটিতে যে সমস্ত আর্টিকেল নিয়ে আলোচনা করা আছে সেটা হচ্ছে 245 থেকে 255 অবধি। আর যে সেকেন্ড চ্যাপ্টার আছে এই সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন নিয়ে। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশন এবং স্টেট গভর্নমেন্টের যে অ্যাডমিনিস্ট্রেশন এদের ভেতরে সম্পর্ক কী হবে, পার্থক্য কী হবে, যদি কোনো সংঘাত বাধে তাহলে কে কারটা বলবৎ হবে, একজনের উপর আরেক মানে স্টেটের এবং সেন্ট্রালের একজনের উপর আরেকজনের কী কর্তব্য আছে, এই সমস্ত ব্যাপার নিয়ে যেখানে আলোচনা করা আছে সেটা হচ্ছে চ্যাপ্টার 2। এখানে যে সমস্ত আর্টিকেল আছে সেগুলো হচ্ছে 256 থেকে 263, এই সমস্ত আর্টিকেলগুলো এখানে আছে। নেক্সট আসছে পার্ট 12। পার্ট 12-তে যে সমস্ত জিনিস নিয়ে আলোচনা করা আছে সেটা মূলত হচ্ছে ফিন্যান্স নিয়ে আলোচনা করা আছে, প্রপার্টি নিয়ে আলোচনা করা আছে, কন্ট্রাক্টস অ্যান্ড সুইটস নিয়ে আলোচনা করা আছে। এবং যে সমস্ত আর্টিকেল এখানে কভার করা আছে সেটি হচ্ছে 264 থেকে 300A অবধি। এর মধ্যে পার্টিকুলারলি 300A এই আর্টিকেলটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এটি হচ্ছে রাইট টু প্রপার্টি।
যেটি আগে কিনা ফান্ডামেন্টাল রাইট ছিল, কিন্তু সেটি বাতিল হয়ে এখানে 300A নামক আর্টিকেল নাম নিয়ে সেটি এখানে অ্যাড হয়েছে এবং এটি এখন একটি লিগ্যাল রাইট, এটা কোনো ফান্ডামেন্টাল রাইটস না। নেক্সট আসছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 13 এখানে যে সমস্ত আর্টিকেল নিয়ে আলোচনা করা আছে সেটি হচ্ছে ওটা যেমন 300A গিয়ে শেষ হয়েছিল, তাহলে এখানে শুরু হবে 301 থেকে 307। এখানে মূলত আলোচনা করা আছে উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, ভারতের টেরিটরির ভেতরে কি কি ট্রেড, কমার্স, এই সমস্ত বিভিন্ন ব্যাপার নিয়ে পার্ট 13 আলোচনা করা আছে আর্টিকেল 301 থেকে 307 অবধি। নেক্সট হচ্ছে পার্ট 14 যে সমস্ত আর্টিকেল আছে সেটি হচ্ছে 308 থেকে, এখানে যে 307 শেষ হয়েছিল, 308 থেকে 323 এবং এইখানে আলোচনা করা আছে মূলত ইউনিয়ন এবং স্টেট গভর্নমেন্টের আন্ডারে বিভিন্ন ধরনের সার্ভিসেস এবং পাবলিক সার্ভিস কমিশন নিয়ে, যারা কিনা এই সমস্ত পাবলিক সার্ভেন্টদের নিয়োগ করে। এর ভেতরে পাবলিক সার্ভিস কমিশন নিয়ে আলোচনা করা আছে 315 থেকে 323 নম্বর আর্টিকেলে। এই যে 308 থেকে 323, এর ভেতরে 315 থেকে 323 নম্বর আর্টিকেলে পাবলিক সার্ভিস কমিশন নিয়ে আলোচনা করা আছে। নেক্সট আসছে ওটা ছিল পার্ট 14, এটা পার্ট 14A। এই এর অর্থ হচ্ছে এটি আগে ইনক্লুডেড ছিল না। তাহলে পার্ট 14A এটি ইনক্লুড হয়েছিল হচ্ছে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দিয়ে পার্ট 14A এটি অ্যাড হয়েছিল। এটিতে মূলত আলোচনা করা আছে ট্রিবিউনালস নিয়ে। এবং যে আর্টিকেল এখানে কভার করা আছে সেটা হচ্ছে 323A এবং 323B। 323A মূলত অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল সম্পর্কে আলোচনা করা আছে এবং 323B হচ্ছে আদার্স যেসব সমস্ত ট্রাইব্যুনালস তাই নিয়ে আলোচনা করা আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালসের ভিতরে 3 ধরনের ট্রাইব্যুনালস হয়, একটা হচ্ছে CAT মানে সেন্ট্রালের, SAT বা SAT, এবং হচ্ছে JAT বা JAT বা জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। এরকম 3 ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আছে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে ট্রাইব্যুনালসটা কি? ট্রাইব্যুনালসটা অনেকটা কোর্টের মতো, কিন্তু এটি একটি বিশেষ ধরনের কোর্ট। যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালসে মূলত যে সমস্ত পাবলিক সার্ভিসগুলো আছে সেই পাবলিক সার্ভিস নিয়ে তাদের সিলেকশন, তাদের স্যালারি, পোস্টিং, তাদের প্রমোশন ইত্যাদি নিয়ে যদি কোনো ডিসপিউট হয় তাহলে তারা ডাইরেক্ট কোর্টে, মেন যে কোর্ট মানে সাবঅর্ডিনেট কোর্ট হতে পারে, হাইকোর্ট হতে পারে, সেখানে আসে না। তারা এই সমস্ত এর জন্য বিশেষভাবে মানে যাতে এই সমস্ত ঝামেলাগুলো বিশেষভাবে যাতে ডিল করা যায়, তাদের বিচার করা যায়, তার জন্য এই সমস্ত ট্রিবিউনালসগুলো বানানো হয়েছে। যেমন রিসেন্ট ডিএম মামলা যখন এসছিল, সেই ডিএম মামলাকারীরা প্রথমে হাইকোর্টে তারা যায়, কিন্তু হাইকোর্ট থেকে তাদের কেসটাকে বলা হয় না, এটা যেহেতু সার্ভিস রিলেটেড ম্যাটার, ফলে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা SAT-তে SAT তাদেরকে পাঠানো হয়। সেখানে SAT-তে সেখানে একটা রায় হয় এবং সেই রায়ের এগেনস্টে আরেক পক্ষ তারা আবার SAT-এ যেহেতু তারা হেরে যায়, ফলে তারা আবার হাইকোর্টে আসে এবং বর্তমানে সেটি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গিয়েছে।
ফলে এইখানে এই যে ডিএম আমরা কিন্তু হাইকোর্ট ডাইরেক্ট নেয়নি, এটা কিন্তু স্যাট থেকেই এসছে, স্যাট থেকে হাইকোর্টে এসে তারপরে সুপ্রিম কোর্টে এসছে। ফলে এই ট্রিবিউনালসগুলো বানানো হয়েছে সংবিধান মেনে, এবং সংবিধানের পার্ট 14A-তে এটি আলোচনা করা আছে আন্ডার আর্টিকেল 323A এবং 323B-তে, এবং এটি মূল সংবিধানে ছিল না, এটা 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ এটা মেন সংবিধানে অ্যাড করা হয়েছিল। এরপর আসছে পার্ট 15, 15 নম্বর পার্ট, এটাও খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করা হচ্ছে, সেটা হচ্ছে ইলেকশন, নির্বাচন কেমন হবে। আন্ডার আর্টিকেল 324 থেকে 329A কীভাবে ইলেকশনগুলো পরিচালিত হবে, সেটা কারা পরিচালনা করবে, ভোট কর্মী কারা হবে, এই সমস্ত বিভিন্ন ব্যাপার নিয়ে পার্ট 15-এ আলোচনা করা আছে ইলেকশন নিয়ে। এরপর হচ্ছে পার্ট 15-এর পরে হচ্ছে পার্ট 16, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ষোড়শ যে অধ্যায় সংবিধানে সেটি আলোচনা, তাতে আলোচনা করা আছে স্পেশাল প্রভিশনস রিলেটিং টু সার্টেন ক্লাসেস, স্পেশাল প্রভিশন রিলেটেড টু সার্টেন ক্লাসেস, এই যে সার্টেন যে ক্লাসেস, তার মানে এখানে মূলত আলোচনা করা আছে এসসি এসটি ওবিসি সম্পর্কে, কারা এসসি এসটি হবে, তাদের কী কী সুযোগ সুবিধা হবে, পার্লামেন্টে তাদের কেমন অংশগ্রহণ হবে, তাই নিয়ে এই পার্ট 16-এ আলোচনা করা আছে। এবং এখানে যে সমস্ত আর্টিকেলগুলো কভার করা আছে সেটি হচ্ছে 330 থেকে 342, 332, 342 অবধি। নেক্সট যে আর্টিকেল আছে সেই আর্টিকেলটা হচ্ছে নেক্সট যে পার্ট আছে সেটি হলো পার্ট 17, সপ্তদশ যে পার্ট, এটাও খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করা আছে। এই যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, কোনটা কোনটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হবে সেই যে লিস্টটা কিন্তু এখানে নেই, লিস্ট আছে শিডিউলে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। কিন্তু পার্টে আছে হচ্ছে যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কোনগুলো হবে, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ কী হবে, সুপ্রিম কোর্ট হাইকোর্টে কোন কোন ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হবে, এই সমস্ত ব্যাপার নিয়ে অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজ কী সেটা হচ্ছে সপ্তদশ পার্ট 17-এ আলোচনা করা আছে। এবং এতে যে যে আর্টিকেলগুলোকে কভার করা আছে সেটা হচ্ছে 343 টু 351, 343 থেকে 351। নেক্সট হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট 18, 18 নম্বর পার্ট, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে একটাই মাত্র না, এখানে 352 থেকে 360 এই সমস্ত আর্টিকেলগুলোতে যে জিনিসটা আলোচনা করা আছে সেটা হচ্ছে এমার্জেন্সি প্রভিশন। জরুরি অবস্থা, সেটি মানে মূলত 3 ধরনের জরুরি অবস্থা আছে। একটা আলোচনা করা আছে 352-তে, একটা আলোচনা করা আছে 356, 356, যেটাকে আমরা বাংলায় রাষ্ট্রপতির শাসন নামে জানি, এবং 360 ফিনান্সিয়াল যে এমার্জেন্সি সেটা। এছাড়াও আরও কিছু ব্যাপার সেটাও আলোচনা করা আছে 359 এবং 360 নম্বর আর্টিকেলে। ফলে এই পার্ট 18 এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে আলোচিত আছে এমার্জেন্সি প্রভিশন নিয়ে। পার্ট 19 এখানে বিভিন্ন মিসলেনিয়াস কিছু ব্যাপার নিয়ে আলোচনা করা আছে। নেক্সট আরেকখানা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পার্ট 20 নম্বর পার্ট।
20 নম্বর পার্ট, এটাও খুব ইম্পর্টেন্ট। এখানে মাত্র একখানা আর্টিকেল আছে, সেটা হচ্ছে 368। ও একটা জিনিস, এখানে মিসলেনিয়াসটা হচ্ছে 361 থেকে 367 এই আর্টিকেলগুলো নিয়ে। আর পার্ট 20 নম্বর পার্ট হচ্ছে 368 যে আর্টিকেল, সেই আর্টিকেল। এবং এখানে আলোচনা করা আছে অ্যামেন্ডমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে ভারতের সংবিধানের অ্যামেন্ডমেন্ট সম্পর্কে আলোচনা করা আছে পার্ট 20-তে আন্ডার 368 আর্টিকেল। এরপরে আরও দুখানা পার্ট আছে। একটা হচ্ছে পার্ট 21। এখানে কিছু কিছু টেম্পোরারি এবং স্পেশাল প্রভিশন আছে। আন্ডার আর্টিকেল 369 টু 392। এর ভেতরে সেই বিখ্যাত 370 আর্টিকেল, যেটা এখন আর নেই, যেটা জম্মু কাশ্মীরের বিশেষ সুবিধা তাদের দেওয়া ছিল। এটা নিয়ে পরে কোনো একটা ক্লাসে বিস্তারিত আলোচনা হবে। তো এই 370টাও কিন্তু এই পার্টে ছিল, পার্ট 21-এ। এবং এরপরে লাস্ট একটা পার্ট আছে, পার্ট 22। এখানে কিছু শর্ট টাইটেল আছে, কমেন্সমেন্ট আছে, অথরিটেটিভ টেক্সট ইন হিন্দি আছে, এরকম কিছু আর্টিকেল নিয়ে এখানে আলোচনা করা আছে। আর্টিকেল 393 থেকে 395 অবধি। তাহলে 395 খানা কিন্তু আর্টিকেল নেই, আর্টিকেলও কিন্তু 1 থেকে 395 সিরিয়াল অবধি আছে। মাঝখানে কিছু এরকম ABC দিয়ে অনেক কিছু আর্টিকেল আছে। তাহলে আর্টিকেল কিন্তু প্রায় 448 প্লাস। যেমনভাবে আমাদের কিন্তু লাস্ট পার্টটা কিন্তু সিরিয়াল নাম্বার পার্ট 22, কিন্তু টোটালি আমরা একটু পরেই আমরা করব যে পার্ট 22 অবধি আছে, কিন্তু টোটাল পার্টের সংখ্যা হচ্ছে 25 খানা। তাহলে আমরা এখানে যেটুকু আজকে দেখলাম সেটুকু আমরা একটু শর্টলি আলোচনা করব। তাহলে আমি একটা ব্রিফ করি পার্ট দিয়ে। এখানে লিখি পার্ট, আর এখানে লিখি আর্টিকেলস। তাহলে পার্ট 1-এ আমার আর্টিকেল আছে হচ্ছে 1 থেকে 4 নম্বর আর্টিকেল। পার্ট 2-তে আমার হচ্ছে 5 থেকে 11 নম্বর আর্টিকেল। পার্ট 3 ফান্ডামেন্টাল রাইটস, এটা হচ্ছে 12 থেকে 35। পার্ট 4 এটা আছে হচ্ছে 36 থেকে 51। পার্ট 4A এখানে আছে 51A। পার্ট 5 52 থেকে 151। পার্ট 6 152 থেকে 237। পার্ট 7 এটাতে ছিল 238। পার্ট, আমি এখানে আটটা লিখি, পার্ট আর্টিকেলস। পার্ট এখানে আমার পার্ট 7 অবধি হচ্ছে। পার্ট 8-এ হচ্ছে 239 থেকে 242 অবধি। পার্ট 9 এখানে হচ্ছে 243 থেকে 243O। তারপর হচ্ছে পার্ট 9A 243P থেকে 243ZG। তারপর হচ্ছে পার্ট 9B, এটা হচ্ছে 243ZH থেকে 243ZT। এবার হচ্ছে পার্ট 10 হচ্ছে 244 থেকে 244A। পার্ট 11 হচ্ছে 245 থেকে 263, যেটা হচ্ছে সেন্টার অ্যান্ড স্টেট রিলেশন। তারপরে আসে হচ্ছে পার্ট 12 264 থেকে 300A। তারপর আসে পার্ট 13 হচ্ছে
1 থেকে 307। তারপরে আসে হচ্ছে পার্ট 14। পার্ট 14 হচ্ছে 308 থেকে 323। তারপরে আসে হচ্ছে 14A, 323 এ থেকে 323 বি। তারপরে আসে হচ্ছে 14 গেল, এবার হচ্ছে 15তে আছে হচ্ছে 324 থেকে 329 এ। তারপর হচ্ছে 16 হচ্ছে 330 থেকে 342। 17 হচ্ছে 343 থেকে 351 অবধি, যেটা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এটা 17 নম্বর আর্টিকেল। তারপর হচ্ছে 18 নম্বর আর্টিকেলে আছে হচ্ছে এমার্জেন্সি, 352 থেকে 360। আচ্ছা, তারপরে আছে হচ্ছে 19 নম্বর আর্টিকেল হচ্ছে 361 থেকে 367। 20 নম্বর আর্টিকেল হচ্ছে 368, একখানাই আছে। আর তারপরে আছে হচ্ছে 21 নম্বরে হচ্ছে 269 থেকে 392। আর 22 নম্বরে আছে হচ্ছে 393 থেকে 395। তাহলে আমরা একটা হিসাব করি। এখানে একখানা পার্ট আমার বাদ গিয়েছিল, রিপিল হয়েছিল এইটা, তাহলে এই নম্বর পার্টটা আমার বাদ, কিন্তু আমার এই এতগুলো পার্ট আছে। তাহলে আমি যদি গুনি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। তাহলে সিরিয়াল কিন্তু 22-এ শেষ হলো, মোট পার্টের সংখ্যা হচ্ছে 25। আমরা নেক্সট দিন এখানে আমরা আলোচনা করলাম পার্ট। আমরা নেক্সট যে ক্লাসে সেখানে আলোচনা করব শিডিউল। টোটাল আমাদের শিডিউল আছে 12খানা, সেটা আমরা নেক্সট যে ক্লাস আছে ওতে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।